কালকে এক বিপজ্জনক কাণ্ড ঘটিয়ে ফেলেছে রাশিয়ার মিলিটারি। তারা ইউক্রেনের দিকে যে ড্রোনগুলো ছুড়েছিল সেই ড্রোনের কিছু অংশ নাকি পোল্যান্ডের সীমানায় ঢুকে যায়। এবং রাশিয়ার এই পদক্ষেপের পর পোল্যান্ড কিন্তু সরাসরি ন্যাটোর আর্টিকেল 4 কে অ্যাক্টিভেট করার চেষ্টা করেছে। এবং এই প্রথমবার রাশিয়া এবং ইউক্রেনের এই যুদ্ধে ন্যাটোর সমস্ত সদস্য রাষ্ট্রদের ঢুকে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বিষয়টা কিন্তু অত্যন্ত খারাপ জায়গায় যেতে চলেছে, কারণ পোল্যান্ড পরিষ্কারভাবে বলেছে যে রাশিয়া নাকি বেলারুশের দিক থেকে লাগাতারভাবে ড্রোন অ্যাটাক করেছে এবং সেই ড্রোন অ্যাটাকগুলো কিছুটা পোল্যান্ডকেও ক্ষতিগ্রস্ত করেছে এবং একটি গ্রাম নাকি সম্পূর্ণভাবে তছনছ হয়ে যায়। পুরো এই বিষয়টি পোল্যান্ডে 7 ঘন্টা ধরে চলে। পোল্যান্ড মিলিটারি রীতিমতো শকড হয়ে যায় এবং আলটিমেটলি পোল্যান্ডের যদি জিওগ্রাফিক্যাল অবস্থানটা দেখবেন পোল্যান্ডকে বলা হয় লাস্ট শিল্ড অফ ন্যাটো। এই পোল্যান্ড যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু ইউরোপের ইকোনমিক্যাল যে পাওয়ার হাউস জার্মানি, তারাও কিন্তু ভয়ে ভীত সন্ত্রস্ত হতে পারে। ফলে সব মিলিয়ে কালকে রাশিয়ার একটি পদক্ষেপ হঠাৎ করে বিশ্বযুদ্ধের পরিবেশ তৈরি করেছে আন্তর্জাতিক স্তরে। কি হয়েছে পুরো বিষয়টি, পোল্যান্ড কি বলেছে, রাশিয়া কি বলেছে, ইউক্রেন আমেরিকা কি বলছে এবং এই পরিস্থিতিটা ঠিক কোথায় যাচ্ছে সবকিছুই আলোচনা করবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি শেষ অবধি দেখবেন আর চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা জিওপলিটিক্যাল ভিডিওর জন্য বেল আইকনটি একটুখানি ক্লিক করে রাখবেন। ইতিহাস থেকে বর্তমান, সময় থেকে সমাজ, দেশ থেকে বিদেশ, ইতিহাস শুধু বইতে নয়, দেখবেন ভিডিওতেও। এই নেটওয়ার্ক এখন অনেক বড়। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। দেখুন, যে খবর সামনে আসছে সেখানে বলা হচ্ছে 9 এবং 10 তারিখ রাতে লার্জ স্কেল ড্রোন অ্যাটাক রাশিয়া ইউক্রেনের উপরে করতে যায়। যখন এই অ্যাটাক তারা করে এর মধ্যে নাকি 19টি ড্রোন বেলারুশের দিক থেকে এসে পোল্যান্ডের সীমানায় ঢুকে যায়। আপনাদের এখানে ম্যাপটা বুঝতে হবে, ম্যাপটা খুব ইন্টারেস্টিং। দেখুন, পোল্যান্ড এমন একটা জায়গায় অবস্থান করছে যার একদিকে বেলারুশ, একদিকে ইউক্রেন। ফলে পোল্যান্ডের এই সীমানা অত্যন্ত সেন্সিটিভ একটি জায়গা এবং পোল্যান্ড কিন্তু ন্যাটো কান্ট্রি। ফলে পোল্যান্ডের উপর কোনো ধরনের ড্রোন অ্যাটাক বা এই ধরনের হামলা ন্যাটোর আর্টিকেল 4 এবং ন্যাটোর আর্টিকেল 5 তা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেখানে ইউরোপ এবং আমেরিকার মতো দেশের বিপক্ষে রাশিয়াকে কিন্তু লড়তে হবে। ফলে সব মিলিয়ে কালকে যে ঘটনা ঘটেছে তা নিঃসন্দেহে বিপজ্জনক এবং পোল্যান্ড সরাসরি ন্যাটোর আর্টিকেল 4 কে অ্যাক্টিভেট করার চেষ্টা করেছে এবং পুরো বিষয়টায় তারা এখনো শকড। বেলারুশ বলেছে যে আমরা রাশিয়ার পার্টনার হতে পারি, কিন্তু রাশিয়াকে কোনো ধরনের আমাদের যে বেস তা ব্যবহার করতে দিচ্ছি না। অথচ পোল্যান্ড দাবি করছে যে ড্রোনগুলো কালকে পোল্যান্ডের দিকে ঢুকে গেছে 19টি ড্রোন, সেই ড্রোনগুলো নাকি বেলারুশের দিক থেকে এসেছিল। দেখুন, পোল্যান্ডের জিওগ্রাফিক্যাল অবস্থানটা বুঝুন। পোল্যান্ডের পরে যদি আরো এগোন পশ্চিমে তাহলে কিন্তু সকলের আগে আসে জার্মানি, যা ইউরোপের ইকোনমিক্যাল পাওয়ার হাউস। আপনারা যদি ভাবেন যে কেন বিশ্বযুদ্ধের সম্ভাবনা তৈরি হলো, কেন হঠাৎ করে এই খবরটা নিয়ে চারিদিকে আলোড়ন পড়ে গেল, কারণ দেখুন যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল, মানে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল, ঠিক তখনও কিন্তু সোভিয়েত এইভাবে পোল্যান্ডকে দখল করে আস্তে 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 জার্মানি বা হিটলারের বাহিনীর দিকে এগিয়ে গেছিল। ফলে সে সময় এবং আজকের সময়ের মধ্যে পার্থক্য থাকলেও প্যাটার্নটা কিন্তু অনেক এক। এবং আজকের দিনে দাঁড়িয়ে যদি রাশিয়া এই ধরনের বিপজ্জনক পরিস্থিতি তৈরি করে তাহলে কিন্তু পুরো পরিস্থিতিটা 180 ডিগ্রি ঘুরে যেতে পারে। পোল্যান্ড কি করে, পোল্যান্ড সঙ্গে সঙ্গে তাদের F-16 ফাইটার জেটকে অ্যাক্টিভ করে দেয়, ডাচ F-35 ফাইটার জেটকে অ্যাক্টিভেট করে দেয়, ইতালিয়ান অ্যাওয়াক্সকে মানে র্যাডার সিস্টেমকে অ্যাক্টিভেট করে দেয়, ন্যাটো ট্যাঙ্কার্স অ্যাক্টিভেট হয়ে যায় এবং জার্মানির পেট্রিয়ট ডিফেন্স সিস্টেম কিন্তু অ্যাক্টিভেট হয়ে যায়। অর্থাৎ রাশিয়ার এই ড্রোন হামলার পর পুরো বিষয়টা কিন্তু রীতিমতো পরিবর্তন হয়ে গেছে ইউরোপীয় ইউনিয়নের প্রত্যেকটি দেশে, তা কিন্তু কালকের পর বোঝা যাচ্ছে। পোল্যান্ডের পক্ষ থেকে দাবি করা হয়েছে রাশিয়া যে ড্রোন ব্যবহার করা হয়েছে তা ইরানিয়ান ড্রোন। অর্থাৎ এই পুরো বিষয়টা ইরানও ইনভলভ হয়ে যেতে পারে। ফলে সব মিলিয়ে কালকে রাতে 7 ঘন্টার একটা আক্রমণ ইউরোপের পরিস্থিতি কিন্তু সম্পূর্ণভাবে বদলে দিয়েছে, তা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। রাশিয়া বলেছে আমরা ইউক্রেনের ভিতরেই অ্যাটাক করেছিলাম, ইউক্রেন পেরিয়ে পোল্যান্ডে কিভাবে গেছে আমরা জানি না, কিন্তু আমরা পোল্যান্ডকে ইচ্ছাকৃতভাবে কোনো ধরনের অ্যাটাক করিনি। যদিও পোল্যান্ড বলেছে রাশিয়া ইচ্ছাকৃত বেলারুশের দিক থেকে পোল্যান্ডকে কিন্তু অ্যাটাক করেছে। এখানে আর্টিকেল 4 কথা বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে, যেখানে বলা হচ্ছে পোল্যান্ড ন্যাটো কান্ট্রির দেশ হওয়ায় ইউরোপের সমস্ত দেশগুলোর সঙ্গে এখন কনসাল্ট করবে, কোঅর্ডিনেশনে বসবে
এবং ভবিষ্যতে কি পদক্ষেপ হবে তা কিন্তু আজকে ঠিক করা হবে। এবং কোনোভাবে যদি আর্টিকেল 5 অ্যাক্টিভেট হয়ে যায়, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের কোনো সদস্যের উপর আক্রমণ, মানে ইউরোপ এটাকে ভাববে তাদের উপর আক্রমণ, ফলে সমস্ত দেশ কিন্তু রাশিয়ার উপরে একযোগে ঝাঁপিয়ে পড়তে পারে। আমি দুদিন আগে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল একটি ভিডিও করেছিলাম, সেখানে বলেছিলাম ফ্রান্স ইতিমধ্যেই তাদের হাসপাতালগুলোকে তৈরি করতে নির্দেশ দিয়ে দিয়েছে। এবং এই ভিডিওর অথেন্টিক সোর্স আমি সেদিন দিয়েছিলাম এবং বলেছিলাম ফ্রান্সের পক্ষ থেকে পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে যে যদি বাইরের দেশের কোনো সেনাবাহিনীও ফ্রান্সের হাসপাতালে আশ্রয় নিতে আসে তাহলে সেটাকেও আশ্রয় দিতে হবে। এবং তারা ভাবতে শুরু করেছে 2026-এ লার্জ স্কেল ওয়ার একটা দেখার সম্ভাবনা তৈরি হচ্ছে। ইতিমধ্যে ব্লুমবার্গ একটি রিপোর্ট প্রকাশ করেছে যেখানে বলা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি ইউরোপীয় ইউনিয়ন এবং রাশিয়া তৈরি করে তাহলে ক্ষয়ক্ষতি খরচ কতটা হবে। অর্থাৎ কেউ বসে নেই, সবাই ভিতরে ভিতরে কিন্তু কোনো না কোনো প্ল্যান করছে। আর তার মধ্যেই কালকে রাশিয়ার এই ধরনের ভয়ঙ্কর পদক্ষেপ, যেখানে রাশিয়ার ড্রোন, ইরানিয়ান ড্রোন গিয়ে পড়েছে পোল্যান্ডের সীমান্তে। দেখুন এই মুহূর্তে জেলেনস্কি কি বলেছেন, জেলেনস্কি বলেছেন আমাদের সকলকে জয়েন্ট রেসপন্স দিতে হবে রাশিয়াকে। আসলে জেলেনস্কি এটাই চাইছিলেন। জেলেনস্কি বারবার ন্যাটোর সদস্য হওয়ার চেষ্টা করেছেন, কিন্তু সমস্ত দেশ এতদিন ন্যাটোর সদস্যের যে সুযোগ সুবিধা তা জেলেনস্কি কিন্তু ঘুরপথে দিয়েছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ন্যাটোর সমস্ত রাষ্ট্র যদি ইনভলভ হয়ে যায় তাহলে কিন্তু এই পরিস্থিতিটা অত্যন্ত খারাপ জায়গায় চলে যেতে পারে। এবং রাশিয়ার দিকে কারা কারা থাকতে পারে বোঝার চেষ্টা করুন। ইরান থাকতে পারে, এবং কোনোভাবে যদি চায়না এই পুরো বিষয়টা ইনভলভ হয়ে যায় তাহলে কিন্তু এই পুরো বিষয়টা অত্যন্ত ভয়ঙ্কর জায়গায় চলে যেতে পারে। আপনারা জানেন নর্থ কোরিয়া কিন্তু ইতিমধ্যেই মিলিটারি পাঠিয়ে দিয়েছে রাশিয়াকে, এবং রাশিয়ার বর্তমান যে ইকোনমিক স্ট্রাকচার সেখানে কিন্তু রাশিয়ার পক্ষে যুদ্ধ অনেক দিন টেনে নিয়ে যাওয়া সম্ভব। দেখুন ইকোনমিক্যাল স্ট্রাকচারের কথা যদি বলি, ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে ভারত এবং রাশিয়াকে ডেড ইকোনমি বলেছিলেন। ভারতের ইকোনমি তো ডেড নয়, কিন্তু রাশিয়ার যদি ইকোনমিক্যাল স্ট্রাকচারটা দেখেন তাহলে কিছু ক্ষেত্রে মৃতপ্রায় অর্থনীতি বলতে পারেন। একাধিক মানুষ, একাধিক স্কিল্ড ওয়ার্কার তারা কিন্তু ইতিমধ্যে দেশ ছেড়েছেন। বড় বড় সমস্ত ব্র্যান্ড আমেরিকা স্যাংশনের পর দেশ ছেড়ে চলে গেছে। ফলে রাশিয়া সরকার সাধারণ মানুষকে কয়েক কোটি টাকা দেয় মিলিটারি হয়ে সার্ভ করার জন্য, এবং প্রতিদিন সেখানে ট্যাঙ্ক তৈরি হচ্ছে, ড্রোন তৈরি হচ্ছে। ফলে ডেড ইকোনমি না বলেও এই পার্টিকুলার ইকোনমিকে ওয়ার ইকোনমি আপনারা বলতে পারেন। এবং রাশিয়া জানে এই যুদ্ধ আগামী 10 বছর চালানোর জন্য কি করতে হয়। রাশিয়ার মিলিটারি স্ট্রেংথ কিন্তু তারা সেভাবেই প্রস্তুত করে রেখেছে। ইতিমধ্যে রাশিয়া পারমাণবিক এক্সারসাইজ করছে, যেখানে ভারতের মিলিটারি গিয়ে যোগদান করেছে। বেলারুস এবং রাশিয়া একত্রে এটা করেছে জাপান 2025। অর্থাৎ সব মিলিয়ে রাশিয়া কিন্তু লার্জ স্কেল ওয়ারের জন্য প্রস্তুত। কিন্তু হঠাৎ করে কালকে যে কর্মকাণ্ড ঘটে গেছে ইউরোপের এই পোল্যান্ডের সীমান্তে, ইউক্রেন এবং পোল্যান্ডের সীমান্তে, তাও কিন্তু নিঃসন্দেহে চমকপ্রদ। এবং ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে এখনো কিছু মুখ খোলা হয়নি, কিন্তু আমেরিকার একাধিক এক্সপার্ট দেখছিলাম বলছিল যে এইটাকে অ্যাক্ট অফ ওয়ার হিসাবে ট্রিট করতে। অর্থাৎ তারা বসে আছে কোনো না কোনোভাবে এই পুরো বিষয়টিকে যুদ্ধের জায়গায় নিয়ে যাওয়ার জন্য। রাশিয়ার পক্ষ থেকে সে অর্থে সরকারি বিবৃতি আসেনি। বিশ্বের সমস্ত দেশ এখন এই কালকে রাতের এই ঘটনার উপর কিন্তু গভীর দৃষ্টি দিয়েছে, কারণ এই ঘটনার উপর বিশ্বের অর্থনীতি, বিশ্বের ভবিষ্যৎ অনেক কিছু কিন্তু ডিপেন্ড করবে। এই ঘটনা কিন্তু কোনো ছোট ঘটনা নয়, এটা কিন্তু অত্যন্ত বড় কিছু শুরুর একটা ইঙ্গিত। ন্যাটোর আজকে মিটিং এর পর আমরা জানতে পারবো তারা রাশিয়ার বিপক্ষে ঠিক কি পদক্ষেপ নেয়। ভারতের পক্ষ থেকে কোনো বিবৃতি আসেনি। ভারত স্বাভাবিকভাবে ওয়েট অ্যান্ড সি গেমে খেলবে। পুরো বিষয়টা নিয়ে এখনই চট করে বিবৃতি দেওয়ার মতো পরিস্থিতিও তৈরি হয়নি। পুরো বিষয়টা ন্যাটো ভার্সেস রাশিয়া হয়ে গেলে আমরা দেখব রাশিয়ার পাশে মিলিটারি সাপোর্ট নিয়ে বিশ্বের কোন কোন দেশ দাঁড়ায়। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন।